আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি অতসী সেন। চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে দ্য প্ল্যান ইউথ পলিসি টকে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কিন্তু এই নাগরিকত্ব অধিকার পেতে আমাদেরকে যে পরিমাণ ঝামেলা পোহাতে হয়, আমরা চাই আপনি যেভাবে খুব সংক্ষেপে আমরা ঝামেলা মুক্ত ভাবে আইডি কার্ড বাংলাদেশে এসে করতে পারছেন, আমরা প্রত্যেকে এবার করতে চাই। প্রত্যেকের আইডি কার্ড, পাসপোর্ট এবং বাচ্চাদের কার্ড স্কুল লাইফে প্রত্যেকে করে করতে পারে, সেই সুবিধাটা চাই। আর বিশেষ করে আইডি কার্ডের সম্পূর্ণ এমন হচ্ছে ছবি, আপনি যদি আইডি কার্ডের ছবি দিকে তাকান, আমরা যদি কোনো ইউরোপিয়ান মাসিদে যায় তখন আমাদের দিকে একবার টাকায় আমার পাসপোর্ট এবং দুর্নীতি লাগছে কিনা, যে তাদের ছবি অবস্থা কেন, তাদের বাস্তবের চেহারার সাথে আমার অবস্থা কেন, তাদের লক্ষ্য ব্যবস্থা করার জন্য আমাদের ঝামেলা করা হচ্ছে। সেই আপডেট যদি এখানে চাইনা 2050 সালের কথা চিন্তা করতেছে, আর সেখানে আমরা বাংলাদেশের মানুষ আমাদের সার্টিফিকেট, পাসপোর্ট এবং আইডি কার্ড সংশোধন করতে করতে আমাদের জীবন চলে যাচ্ছে। তো এইখানে আপডেটটা করবেন, আপনি দয়া করে আপনার ক্ষমতা আসলে এই খাবারকে ভেজাল মুক্ত করার জন্য কি করবেন, যে ফরমালিন মুক্ত করবেন। আপনি যেটা বললেন, আনফরচুনেটলি বা ফরচুনেটলি এটা প্রসেসটা ইজি করতে হবে। আর প্রসেসটা ইজি করতে হলে জিনিসটাকে যত ডিজিটালাইজ করতে পারবো আমরা উইথ সাম কারেকশনস আমাদের, তাহলে আপনি ঘরে বসে জিনিসটা করতে পারবেন। বিভিন্ন দেশে সম্ভব কোথাও থাকার জিনিস আপনার কাছে যদি আপনার নিজস্ব কম্পিউটার স্মার্টফোন খালি করে দিতে পারেন কাজটা। তো আমরা পুরো সিস্টেমটাকে আমাদের যেখানে যাচ্ছে সেটা আমরা কারেকশন করবো। আমি কি কমপ্লেন করছি আমার নাম তারেক লিখে দিতে পারে, তো আমাকে মনে হয় সিস্টেমটাকে আমাদের ইজি করতে হবে আর মোর ডিজিটালাইজ করতে হবে। যদি আমরা ডিজিটালাইজ করি, ইন দ্যাট কেস কারাপশন বা যেগুলো সমস্যা ছিল অনেক কমে আসবে। এটা হলো একটা। আপনি যদি বলেছেন ভেজালের বিষয়টা, এই বিষয়টা যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে এবং এটা সরকারের একটা কাজ না, এটা আমাদের সকলের কাজ। এটা আমাদেরকে সকলকে মিলেই করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আপনি যেটা প্রিজার্ভেটিভ বলেছেন, ফরমালিনের কথা বলেছেন, নিশ্চয়ই আপনি জানেন একটা খাবারে নর্মালি একটা সার্টেন পোর্শন একটা প্রিজার্ভেশন বা প্রিজার্ভেটিভ দেওয়া হয়, এটা সংখ্যা হয়ে যায় বিদেশি। আমাদের দেশে যেটা হচ্ছে যারা অসুখ ব্যবসায়ী তারা অতিরিক্ত বেশি দিয়ে দেয়, অল্প তাদের এবং সেই জন্য জিনিস পয়সা দিয়ে যায়, পয়সা হয়ে যায়। আমাদেরকে সম্ভবত এই জিনিসটা বেরিয়ে আসতে হয়, এখানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হয়। একটা বিষয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে একটা দেশকে শুধু একটা সরকার গড়ে তুলতে পারে, একটা দেশকে সকলে মিলে আপনার নিজের ফ্যামিলিতে রুলস রেগুলেশন আছে, ওইদিকে আছে। শুধু কি আপনার বাবা এবং মা মিলে কি সেটা ঠিক করতে পারে? আপনাদের প্রত্যেকের আপনাদের ভাই বোন আছেন, আত্মীয় আছে, আপনাদের প্রত্যেকের পার্টিসিপেশন কিন্তু আপনার ফ্যামিলি ট্রেডিশন বা ঐতিহ্য বা যা রুলস রেগুলেশন আছে সেগুলো আপনার ঠিক আছে। কাজে আমাদের সকলকে মিলে করতে হবে। আমাদের বিভিন্ন বিষয়ে ডিফেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, আপনার আলোচনা করবো, কিন্তু ভেজাল এটা থেকে কোনো ডিফেন্স অফ ওপিনিয়ন না। আমরা সবাই নির্ভেজাল খাদ্য খেতে চাই, এগুলো কারো মত এখানে রাজনৈতিক কোনো প্রত্যেক মানুষের চাই। এরকম বিষয় সরকার উদ্যোগ নিল, সরকার বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদের দায়িত্ব দেয় যারা
তাদেরকে এগিয়ে আসবে ওই সকল ব্যক্তিদের যারা সঠিকভাবে কাজ করছে তাদেরকে সহযোগিতা করে। ঠিক আছে। ইউথ পলিসি সংলাপে কথা বলছেন তারেক রহমান, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামের পলো গ্রাউন্ডের জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে সেখানে দলে দলে জড়ো হচ্ছেন নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনি চট্টগ্রামে রয়েছেন, জনসমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং ঠিক কটা নাগাদ উপস্থিতি হতে পারেন তারেক রহমান, জানাবেন। জনসমাবেশকে কেন্দ্র করে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সাধারণ মানুষ এই পলো গ্রাউন্ড রেলওয়ে স্টেডিয়াম মাঠে ভোর থেকেই কিন্তু তারা আসতে শুরু করেন এবং রীতিমতো কিন্তু এই এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং আজকে এই জনসমাবেশে চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের যেই সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনগুলোর যারা বিএনপির মনোনীত প্রার্থী সেই প্রার্থীদের নেতৃত্বে সেই এলাকাগুলোর যারা নেতাকর্মী রয়েছে তারা এসছেন এই জনসমাবেশে। এর পাশাপাশি কিন্তু দীর্ঘ প্রায় 20 বছর পরে 21 বছর পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের মাটিতে এসছেন এবং চট্টগ্রামের কোনো জনসমাবেশে তিনি আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এবং এই যে নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভায় যেমন তিনি ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন, তার পাশাপাশি কিন্তু দীর্ঘ সময় যে তার চট্টগ্রামবাসীর কাছ থেকে শারীরিকভাবে উপস্থিত থেকে যেই জনসংযোগ, সেই জনসংযোগ যেটি সম্ভব হয়নি সেটি কিন্তু এই দীর্ঘদিন পরে সেই অপেক্ষার অবসান ঘটছে। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু শুধু দলের নেতাকর্মী নয়, সব শ্রেণী পেশার সাধারণ মানুষও কিন্তু আজকের এই সমাবেশ স্থলে এসে হাজির হয়েছেন। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে কিন্তু এই চট্টগ্রামের একটি হোটেলে উঠেছেন এবং সকালে একটি তরুণদের সাথে আয়োজিত পলিসি ডায়লগে তিনি অংশগ্রহণ করছেন এবং সেই অংশগ্রহণ শেষে কিন্তু এই জনসমাবেশে অংশ নেবেন। এবং জনসমাবেশে তিনি 11টার পরপরই কিন্তু এই জনসমাবেশে তার অংশগ্রহণের কথা রয়েছে এবং তিনি এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা জানতে পারবো এখানকার নেতাকর্মীদের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে তার নতুন কি বার্তা দেন তিনি, সেটি তার বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারলে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। অতসী। রিপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, পলো গ্রাউন্ডের জনসভায় নেতাকর্মীর ঢল, সে বিষয়ে সবশেষ আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঢাকা 5 আসনে যাত্রাবাড়ির কাঁচলা ব্রিজ এলাকায় শুরু হয়েছে জামায়াতের নির্বাচনী জনসভা। সেখানকার পরিস্থিতি জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুল ইসলাম রায়হান। রায়হান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং জামায়াত আমির কখন কথা বলতে পারেন সেখানে, জানাবেন। অবশ্যই আপনি যেমনটা বলছিলেন যে উত্তরবঙ্গের সফর শেষে কিন্তু আজ ঢাকায় জনসভায় যোগ দিবেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমরা কিন্তু রয়েছি এই মুহূর্তে রাজধানীর যে কাজলা ব্রিজ এলাকায়। কিছুক্ষণ পর হয়তো বা ডক্টর শফিকুর রহমান এখানে আসবেন এবং কি তিনি এই নির্বাচনী ঢাকা 4 এবং 5-এর যে নির্বাচনী জনসভা রয়েছে সেই জনসভায় তিনি যোগ দেবেন এবং কি তিনি নেতাকর্মীর উদ্দেশ্যে কিন্তু কথা বলার কথা রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে সকালের পরপরই কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন এবং কি তারা দলে দলে নেতাকর্মীরা আসার পরে কানায় কানায় কিন্তু কাজলা এলাকার যে সমাবেশ স্থল রয়েছে সেটা কিন্তু পরিপূর্ণ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি, সেটা পরিপূর্ণ হয়ে গেছে। আমরা যদি বলি যে নারী যে কর্মী রয়েছে জামায়াতে ইসলামের, সেই নারী কর্মীর পাশাপাশি কিন্তু পুরুষ কর্মী এবং নারী কর্মীরা কিন্তু এই সমাবেশ স্থলে কিন্তু রয়েছেন আমরা দেখেছি।
নেতাকর্মীদের সাথে আমরা যেটা কথা বলেছিলাম তারা কিন্তু বারবার বলছিলেন যে দেশকে এগিয়ে নিয়ে যেতে জামাত ইসলামের কোনো বিকল্প নেই। তারা বলছিলেন যে জনগণ সেটা বুঝতে পেরেছেন এবং কি তারা জামায়াত ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে তারা ঠিক প্রত্যাশা ব্যক্ত করেছেন। কাজলার এই এলাকায় সকাল থেকে কিন্তু দলে দলে যোগদান করে এখানে জামায়াত ইসলামী সহ তাদের যে 11 দলীয় যে ঐক্য জোট রয়েছে সেই ঐক্য জোটের কর্মীরাও কিন্তু এখানে এসেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে তাদের যে নারী কর্মীরা রয়েছে তারা ঠিক রাস্তার অপর পাশে নারী কর্মীরাও এখানে উপস্থিত হয়েছেন। তারাও কিন্তু বলছিলেন যে জামায়াত ইসলামের সাথে তারা একাত্মবদ্ধ হয়ে তারা কাজ করছেন এবং কি আমরা জানিয়ে রাখি যে এখন পর্যন্ত জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এখানে এসে উপস্থিত হয়নি। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে এই সমাবেশ স্থলে উপস্থিত হবেন এবং কি এটা শেষ করে তার আরো 2টি সমাবেশ নির্বাচনী জনসভায় তার অংশগ্রহণ করার কথা রয়েছে। এই মুহূর্তের পরিস্থিতি যদি জানাই, এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামীর যে সমাবেশকে কেন্দ্র করে বলা চলে লোকের লোকারণ্য রয়েছে যে যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকায়। হয়তো জামায়াত ইসলামের আমির আসার পরে তিনি কথা বলবেন, তারপরে আমরা বিস্তারিত আরো জানাতে পারবো কাজলা থেকে। আতশী, রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, যাত্রাবাড়ির একটি এলাকায় জামাত ইসলামের নির্বাচনী জনসভার সবশেষ আপডেট সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। এ নিয়ে এবার আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, বৈঠকে কারা কারা উপস্থিত আছেন এবং আলোচনার এজেন্ডা সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা আমাদের জানাবেন। হ্যাঁ অতসী, ধন্যবাদ আপনাকে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে কিন্তু নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়েছে। রাজধানীর ওয়েস্ট এন্ড যে হোটেল রয়েছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বৈঠকে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন কূটনৈতিক নেতৃবৃন্দ, দাতা সংস্থা থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং জাতিসংঘের প্রতিনিধি দল, বেশ কয়েকটি সংস্থা সহ এখানে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররাও উপস্থিত রয়েছেন এবং এই বৈঠকে আজকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং দ্বিতীয় ধাপে কিন্তু নির্বাচন কমিশন কার্যকলাপ পরিচালনা করছে এবং সেই জায়গা থেকে আপনারা জানেন যে 22শে জানুয়ারি থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তো সবকিছু মিলিয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং নির্বাচন কমিশন কি ধরনের প্রস্তুতি নিয়েছে সব বিষয় কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হবে এবং এই বৈঠকে ইতিমধ্যে বেশ কয়েকটি রাষ্ট্রদূত কিন্তু বেরো হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে সুইডিশ রাষ্ট্রদূতও বের হতে আমরা দেখেছি এখান থেকে। সেই সঙ্গে আপনার এই যে বলছিলাম যে বিভিন্ন বৈঠকের বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে কূটনীতিক এবং দাতা সংস্থা এসেছেন এবং তার আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশনের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিলেন এবং সেখানে গত পরশুদিন আমরা দেখেছিলাম যে সুইডেনের যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি দেখা করেছেন। দেখা করার পর আমাদেরকে নির্বাচন কমিশন থেকেও জানানো হয়েছিল যে নির্বাচনের সার্বিক যে পরিস্থিতি, অপতথ্য, মিথ্যা তথ্য সহ যেমনটি বলছেন যে প্রেব্রিগেড যে নিউজগুলো সেগুলো আসলে নির্বাচন কমিশন কিভাবে পর্যবেক্ষণ করছে এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা কি পরিস্থিতি রয়েছে নির্বাচনের সামনে রেখে সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং আজকের যে বৈঠক সেই বৈঠকের পরে আমরা জানতে পারবো যে আসলে এই বৈঠকে সার্বিক যে পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আসলে রাষ্ট্রদূতদের কি অবস্থান এবং সেই সঙ্গে নির্বাচনের কার্যক্রম, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের সন্তুষ্ট কিনা সব ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশনকে তারা আজকে জিজ্ঞাসাবাদ করবে এবং দুই পক্ষের আলোচনা হবে এবং আলোচনার পরবর্তীতে আমরা জানতে পারবো যে কি আলোচনা হয়েছে এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে কিনা নির্বাচন কমিশনের সঙ্গে। সেছাড়া আপনাদেরকে আরো তথ্য জানিয়ে রাখি, নির্বাচনে কিন্তু প্রায় নির্বাচন কমিশনের সচিব যিনি রয়েছেন তিনি আমাদেরকে বলেছিলেন যে 500 জন পর্যবেক্ষক কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করার কথা রয়েছে এবং নির্বাচনে পর্যবেক্ষণের কথা রয়েছে। সেই সঙ্গে ইতিমধ্যে 83 দেশকে তারা জানানো হয়েছে এবং সে দেশের 36টি দেশ কিন্তু নির্বাচন কমিশনেরকে জানিয়েছে যে নির্বাচন পর্যবেক্ষণে তারা আসছে। ইতিমধ্যে 56 জন পর্যবেক্ষক বাংলাদেশে অবস্থান করছে বলেও কমিশন জানিয়েছে। তো যে বৈঠক চলছে সে বৈঠকের এখন পর্যন্ত সর্বশেষ আপডেট হচ্ছে বৈঠক ভিতরে অবস্থান করছে কমিশনাররা এবং বিদেশি রাষ্ট্রদূতরা। বের হওয়ার পর আমরা বলতে পারবো যে আসলে কি আলোচনা হয়েছে ভিতরে। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন, সেখান থেকে যুক্ত হয়ে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ।
দেখছেন দেশ জনপদ লাইভ। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ঢাকা 15 আসনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কেমন দেখছেন প্রচারের কাজ এবং কি বলছেন প্রার্থী ও ভোটাররা, বিস্তারিত জানাবেন। অথচ আমি এই মুহূর্তে আছি ঢাকা 15 আসনের যে নির্বাচনী এলাকা, বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম তার আসলে প্রচারণায় আমি এই মুহূর্তে মিরপুর শাহরাপাড়া যে বোট বাজার এলাকাটি রয়েছে সেই এলাকাটি কিন্তু আমি এই মুহূর্তে আছি। এবং যদি একটু বলি আপনাকে, তিনি কিন্তু ঠিক 10:30 নাগাদ আসলে তিনি তার এই যে নির্বাচনী এলাকায় তিনি কিন্তু এইখানে প্রচারণা শুরু করছেন এবং তিনি প্রার্থীদের কাছে ভোটারদের কাছে তিনি যাচ্ছেন এবং সেই সাথে তিনি কিন্তু নানা প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন এবং তার যে লিফলেটটি রয়েছে সেই লিফলেট কিন্তু আসলে আপনার নানা প্রতিশ্রুতি কিন্তু আপনার তিনি দিচ্ছেন। তিনি যেটা বলছেন আসলে জলাবদ্ধতা, মিরপুরে যে দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা, এটি তিনি দূর করবেন। সেই সাথে যে আধুনিক কবরস্থান, খেলার মাঠ, বিনোদন কেন্দ্র এবং সেই সাথে একটা আধুনিক সরকারি হাসপাতালের করারও কিন্তু তিনি আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং সেই সাথে বিএনপির যে 31 দফার আলোকে যে ফ্যামিলি কার্ড এবং সেই সাথে ইউনাইটেড আপনার ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন যে চালুর কথা বলা হয়েছে 31 দফা অনুসারে, সেটিও আসলে তিনি আপনার চালু করার তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং সেই সাথে যদি একটু বলি যে আপনাকে এই আসনে কিন্তু আপনার তার সাথে কিন্তু প্রতিনিধিত্ব করছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু আপনার এই আসনের প্রতিনিধিত্ব করছেন। আমরা যদি একটু কথা বলি প্রার্থীর সাথে, আপনি ভোটারদের কাছে কি কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন এবং কেমন সাড়া পাচ্ছেন? আমি নির্বাচন প্রচারণা শুরু করেছি 22শে জানুয়ারি থেকে। আজকে 4র্থ দিনে 14 নম্বর ওয়ার্ডে আমি গণসংযোগে নেমেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ডের গণসংযোগে সকাল 10টা 10:30 থেকে শুরু করেছি। অবস্থা দেখেন, শুরুতেই ছিল আমার সাথে 150 থেকে 200, তারপরে দেখেন আস্তে আস্তে করে ধানের শীষের পক্ষে যারা আছেন সমর্থক এবং আগামী দিনে 12 তারিখে যারা ঢাকা 15 আসনে 14 নম্বর ওয়ার্ডে ভোট দিবে, আস্তে আস্তে করে মিছিলের আসনটা বড় হয়ে যাচ্ছে। আমি আর এলাকায় জন্ম, এখান থেকে ছোট থেকে বড় হয়েছি, সকলের সাথে একটা ভালো সম্পর্ক, সকলকে চিনি জানি। এলাকার মানুষ তারা মনে করে এমন একজন প্রতিনিধি তারা নির্বাচিত করবে যেই প্রতিনিধি তাদের স্থানীয় বাসিন্দা এবং এই এলাকায় সব সময় বসবাস করে। সেই হিসাবে এলাকাবাসী আমি মনে করছি আমাকে বেছে নেবে এবং যেখানে যাই ইতিমধ্যে আপনারা দেখেছেন রাস্তা থেকে আশেপাশ থেকে এসে আমাদেরকে সমর্থন জানাচ্ছে। আমি আশা করব আগামী 12 তারিখে বিপুল ভোটের মধ্য দিয়ে ধানের শীষের প্রতীক এখানে জয়যুক্ত হবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, তিনি আসলে ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি তিনি নিয়ে যাচ্ছেন এবং বিপুল ভোটে তিনি জয়ী হবেন এমন তিনি আসলে প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে মিরপুর বোটবাজার এলাকা থেকে ঢাকা 15 আসনের যিনি প্রার্থী বিএনপি মনোনীত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তার সর্বশেষ পরিস্থিতি। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ঢাকা 15 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নির্বাচনের প্রচারের অংশ হিসেবে বিকেলে ফেনীতে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ উদ্দিন। ফরিদ, জনসভার সার্বিক প্রস্তুতি কি আমাদেরকে জানাবেন? ধন্যবাদ অতসী। আপনি যেমনটি বলছিলেন, আজ বিকালে ফেনীতে আসছেন তারেক রহমান। তিনি জেলা বিএনপি আয়োজিত আজকে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ফেনী জেলা বিএনপি আয়োজিত আজকে জনসভা হলেও ফেনী ছাড়াও বৃহত্তর নোয়াখালী তথা ফেনী নোয়াখালীর লক্ষ্মীপুরের নেতাকর্মীরা আজকে জনসভা অংশগ্রহণ করবেন। এই আজকে জনসভা হবে ফেনী শহরের পাইলট হাই স্কুল মাঠে। আমি এই মুহূর্তে আছি ফেনী শহরের পাইলট হাই স্কুল মাঠে। এখানে তিনি তারেক রহমান জনসভা থেকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ইতিমধ্যে জনসভার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এই বিষয়ে এখন কথা বলবো ফেনী জেলা বিএনপির নেতা মেজবাউদ্দিন ভূঁইয়ার সাথে। আজকের বিষয়ে, আজকে জনসভা আপনাদের মেসেজটা কি? আজকে আমরা সবাই জানি যে আজকে বিকাল 4টায় আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন এখানে। ফেনী জেলা আমাদের চেয়ারম্যান তারেক রহমানের, যদিও বিএনপি চেয়ারম্যান, ওনার নানার বাড়ি হচ্ছে ফেনী জেলা এবং তার জন্য এটা একটা স্মৃতি বিজড়িত এলাকা। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই এলাকায় স্বাধীনতার রণাঙ্গনে যুদ্ধ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পিতৃনিবাস। সেই হিসাবে তারেক রহমানের সাথে ফেনীবাসীর একটা আত্মিক সম্পর্ক আছে। তো আমরা আশা করব অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আজকে আমাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য জাতীয়তাবাদী আদর্শের বাইরা সহ
ফেনীর সর্বস্তরের জনগণ, বিশেষ করে বৃহত্তর নোয়াখালীর সকল শ্রেণী পেশার সর্বস্তরের জনগণ আজকে আনন্দে উদ্বেলিত তাকে বরণ করার জন্য উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা আশা করছি ফেনীতে স্মরণকালে সর্ববৃহৎ জনসভায় রূপান্তরিত হবে আজকের এই সভাটা। ধন্যবাদ মেজবাউদ্দিন ভূঁইয়া জেলা বিএনপির নেতা হিসেবে যেটি বলছে তারেক রহমানের নানার এলাকায় এই ফেনী জেলা, তিনি ফুলগাজীতে নানার বাড়ি, তিনি দীর্ঘ 20 বছর পর এই ফেনীতে আসছেন। এর আগে তিনি ফেনী ছাগলনাইয়াতে একটি সমাবেশে বক্তব্য রেখেছিলেন। তারেক রহমানের ফেনী আগমন উপলক্ষে শুধু বিএনপির অঙ্গ সংগঠন সহ স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যে মঞ্চের সার্বিক কাজ শেষ হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর লোকজন মনিটরিং করছে। এই ছিল ফেনী থেকে তারেক রহমানের জনসভার সর্বশেষ পরিস্থিতি। ফরিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ বিকেলে ফেনীতে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সে বিষয়ে সবশেষ আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। ঠাকুরগাঁওয়ে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেখানে মানুষ দাঁড়ায় জানাজা পড়ে না, চোখের পানি ফেলেছে এবং তাদের নিজের মা চলে গেলে যেভাবে কাঁদে সেভাবে তাদেরকে কেন এই খালেদা জিয়াকে তারা সত্যিকার তাদের মনে করছে তাদের মা, তাদের মাথার ছায়া, যে কোনো বিপদের দিনে তিনি তাদের পাশে দাঁড়াবেন। এই মহিলা সেই মহিলা যে দেশ ছেড়ে চলে যান নাই, তাকে বলা হয়েছে তুমি দেশ ছেড়ে চলে যাও, সব মামলা তুলে নেওয়া হবে। তিনি বলতে যে আমি কোথাও যাব না, বিদেশে আমার কোন বাড়ি ঘর নাই, এই বাংলাদেশে আমার সব, আমি মরলে এখানেই মরব। তাই তিনি করেছেন, আল্লাহ তাকে এখান থেকে নিয়ে গেছে। বন্ধুগণ, আজকে এই নির্বাচনে এই দুই নেতা নেত্রী, আমাদের শহীদ হোসেন জিয়া রহমান আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান সাহেব, তিনি এখন আমাদের নেতৃত্বে আসছেন। দেখছেন না আপনারা, উনি যেদিন লন্ডন থেকে ঢাকায় ফিরলেন, ঢাকায় মানুষের জায়গা দেওয়ার উপায় ছিল না, লক্ষ লক্ষ মানুষ সেদিন ঢাকায় পৌঁছেছিল তাকে সম্বর্ধনা দেওয়া। কেন? এই কারণে যে মানুষ মনে করে এই দলটা, এই পরিবারটা এবং খালেদা জিয়া এবং শহীদ জিয়ার ছেলে তারেক রহমান, তিনি বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন, সামনের দিকে নিয়ে যেতে পারবেন। আল্লাহর অশেষ রহমত, সেই নেতাকে আমরা এখন সামনে পেয়েছি। সেই নেতা অনেক কথা বলেছেন, নেমেই তিনি জনগণের সামনে যে কথাটা বললেন, কি বললেন? আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা কিসের? যে এই দেশটাকে উন্নত করবার, মানুষের অবস্থায় পরিবর্তন করবার, মানুষকে তার উপযুক্ত অধিকারটা দিয়ে দেওয়া। এই কথা বলে তিনি যুদ্ধে নেমেছেন, নাকি নির্বাচনের সঙ্গে আমরা রয়েছেন। এখানে আমাদের ঈদের কার্ডগুলো করে আমাদের তারেক রহমান সাহেব অনেকগুলো পরিকল্পনার কথা বলেছেন। তার মধ্যে একটা তিনি বলেছেন ফ্যামিলি কার্ড। আপনারা দেখছেন এটা মায়েদের জন্য, যে প্রত্যেক বাড়িতে একজন মা প্রধান যিনি, তিনি একটা কার্ড পাবেন। এই কার্ডটাতে দিলে তিনি এই কার্ড থেকে ন্যায্য মূল্যে আপনার চাল, ডাল, লবণ, আটা এগুলো কিনতে পারবেন, আর সেই সঙ্গে হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন, আর তিনি এইটা দিয়ে বাচ্চাদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে পারবেন। অর্থাৎ তার হাতে একটা শক্তি তুলে দেওয়া হলো, একটা অস্ত্র তুলে দেওয়া হলো, যেটা দিয়ে তিনি তার পরিবারকে আগায় নিয়ে যেতে পারবেন। আর আমাদের কৃষক ভাইদের জন্য আর একটা কার্ড তিনি করবেন বলেছেন, এটা হচ্ছে কৃষি কার্ড। এই কার্ডটা বদলে আমাদের কৃষক সে ন্যায্য মূল্যে সার পাবে। সার নিয়ে সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে। এই সরকার সার ঠিক মতো বিলি করতে পারতেছে না, আমরা আসলে সেই সার ঠিক মতো বিলির ব্যবস্থা করবো। ঠাকুরগাঁওয়ে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সারা দেশে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে এবার জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। যুক্ত হচ্ছি। রেজা, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? প্রার্থীদের প্রচার কেমন চলছে জয়পুরহাটে, জানাবেন।
ধন্যবাদ অতসী। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের এটা যে পাঁচবিবি উপজেলার দিবাকরপুর গ্রামে। তো এটা জয়পুরহাট এক আসনের, এই এক আসনের আপনি দেখছেন এখানে কিন্তু জয়পুরহাটে জামাতে ইসলামের প্রার্থী এবং জামাতে ইসলামের আমির জয়পুরহাট জেলার তিনি এখানকার প্রার্থী ফজলুর রহমান সাইদ কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন। তো একটা বিষয় জানিয়ে রাখি, জয়পুরহাটে কিন্তু এই যে 21 তারিখে মার্কা বেরোনোর পর থেকেই কিন্তু প্রচারণা জমে উঠেছে। আর জয়পুরহাট এক আসনে হচ্ছে 5 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আসলে মূলত জামাত বিএনপি জামাতের মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। পাশাপাশি কিন্তু আরো একজন নারী প্রার্থী আছেন, সেটা হচ্ছে সাদেকুন নাহার শিখা এবং বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান এবং এখানে জেলা জামাতের আমির এবং জামাতের প্রার্থী ফজলুর রহমান সাইদ, পাশাপাশি 2 জন বাসদের প্রার্থী আছেন। এই সর্বমোট 5 জন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, জয়পুরহাটে এই উৎসবমুখর পরিবেশেই কিন্তু নির্বাচনী প্রচারণা হচ্ছে। তো এখানে জেলা জামাতের আমির ও এখানে এই এক আসনের জামাত মনোনীত প্রার্থী 10 দলীয় মনোনীত প্রার্থী, তার সঙ্গে আমি একটু জানতে চাই যে প্রচারণা কেমন চলছে, ভোটের পরিবেশ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আমাকে জামাতে ইসলামী প্রার্থী মনোনয়ন দেওয়ার পরে ময়দানে আমি ঘুরছি। আমি এই যে এখনো যে ময়দানে আমরা ঘুরছি তাতে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। নারী পুরুষ সবাই আমাদের সাড়া দিচ্ছেন। তাতে আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে জয়পুরহাট এক আসনে জামাতে ইসলামের পক্ষে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয় করাবেন ইনশাআল্লাহ। এবং এই ব্যাপক মানে নারী পুরুষ সবারই উৎসাহ উদ্দীপনার সাথে ভোটে যাবে ইনশাআল্লাহ। আর নির্বাচিত হলে আমরা এই জয়পুরহাটকে একটা উন্নত জয়পুরহাট করব এবং এই জয়পুরহাটে একটা মেডিকেল কলেজ, একটা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন করব, চিকিৎসার ক্ষেত্রে উন্নয়ন করব, রাস্তাঘাট যে সমস্ত কাজ এখন অসমাপ্ত সেই অসমাপ্ত কাজগুলো রাস্তাঘাট পুনর্নির্মাণ করব। সব মিলে বাংলাদেশ যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমির জামাত ঘোষণা দিয়েছেন, আমরা একটা মানবিক জয়পুরহাট, দুর্নীতিমুক্ত জয়পুরহাট, সন্ত্রাস মুক্ত জয়পুরহাট গড়ব ইনশাআল্লাহ। আগামী দিনে এই জয়পুরহাটে কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ কেউ থাকতে পারবে না। একটা চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। একটা বিষয় জানিয়ে রাখি, জয়পুরহাটে কিন্তু 2 আসন, জয়পুরহাট 1 এবং 2, এই 1 এবং 2 আসনে 2টি আসনে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যে 2 আসনের 3 জন প্রার্থী। রেজা, ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাটে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ।